আজকের এই প্রফেসর আওয়ার্স ক্লাসে আমাদের সম্মানিত মেন্টর ডক্টর মোহাম্মদ সাদেকুল ইসলাম তালুকদার স্যার আমাদের ইনফ্লামেশন পার্ট 3 ক্লাসটি নেবেন। যারা জয়েন আছেন আমাদের ফেসবুক লাইভ প্লাস এই জুমে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং স্যারকেও জানাই অসংখ্য ধন্যবাদ। স্যার আপনি কন্টিনিউ করতে পারেন, আমাদের লাইভ চলতেছে। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ধন্যবাদ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার, প্রাক্তন সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। সম্প্রতি অবসরে গিয়ে আমি আবার ময়মনসিংহেরই কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগে আমি চিফ কনসালটেন্ট হিসেবে জয়েন করেছি, ওখানে কাজ করছি। তা ওইটা টিচিং পোস্ট না, ওখানে ক্লিনিক্যাল কাজ করতে হয় আমাকে। আমি তোমাদের সাথে এই অনলাইনে ক্লাস করতে গিয়ে তোমাদের সাথে আমি এখন আগের মতোই আমি ফিল করছি যে আমি এখন ছাত্র নিয়ে আছি। আমি খুশি হয়েছি যে আমি যে আমার যে ক্লাসগুলো তোমরা রেকর্ড করে তোমাদের ইয়েতে দাও, বিভিন্ন মিডিয়াতে দাও, সেগুলি শত শত স্টুডেন্ট সেগুলি ফলো করতেছে। এজন্য আমি খুশি যে আমার এখনো আমি টিচার হিসেবে আছি তোমাদের সাথে। এবং তোমরা শুধু একটা মেডিকেল কলেজ না, বেশ অনেকগুলা মেডিকেল কলেজের ছাত্র আমার সাথে পরিচিত অবস্থায় আছো। আমি এই জন্য চাচ্ছি যে তোমরা আমার ক্লাস করো, আমি তোমাদের ক্লাস নেব আর কি। আমি জানি যে সবারই টাইম একসাথে হওয়ার ঠিক আরো ক্লাস থাকে, এটা আমি জানি। এই জন্য ডাইরেক্ট সংযুক্ত অনেকেই থাকতে পারে না, কিন্তু পরবর্তী টাইমে তোমরা দেখে নিবে। আমি আমার এই ক্লাসগুলা এই কোভিড-19 এই শুরু হওয়ার পরই আমি এগুলো রেকর্ড করতে থাকি এবং করে করে আমি আমার ওয়েবসাইট talukdarbd.com এ দেই। সেখান থেকে অনেকেই এই ক্লাসগুলো দেখে, কিন্তু যেহেতু আমার অনেক স্টুডেন্টের সাথে এখন কন্ট্যাক্ট নাই, কাজে ওগুলো বেশি দেখা হয়নি। এবং তোমরা যারা জেনেসিস অনলাইনে ক্লাস করতেছো, তোমরা অনেকে জানো, তোমরা দেখেছো, সেটা তো দেখবেই। আর আমি এখন যেটা লাইভে ক্লাস নেব সেটাও দেখবে। দুইটা পার্থক্য আছে অবশ্যই। তোমাদের ধন্যবাদ। আমি এখন শুরু করছি, স্ক্রিন শেয়ার করব, আমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করব। এর আগে 2টা ক্লাস হয়ে গেছে ইনফ্লামেশনের উপরে। তার আগে আমরা ইন্ট্রোডাক্টরি ক্লাস সেলুলার অ্যাডাপ্টেশন এবং সেল ইনজুরি শেষ করে ফেলছি। এখন চলছে আমাদের ইনফ্লামেশন, ইম্পর্টেন্ট এটা কিন্তু ক্লাস। 2টা ক্লাস হয়ে গেছে, আজকে হয়তো শেষ করতে পারবো। আজকে যেটুকু বাকি ছিল 70 নাম্বার স্লাইড থেকে শুরু করবো আমি। তো আমরা এই জটিল কিছু জিনিস শেষ করেছি, প্যাথোজেনেসিস মানে ইনফ্লামেশনের প্যাথোজেনেসিসটা আমরা জটিল জিনিস এগুলো শেষ করেছি। এখন তোমাদের ভালো লাগবে, সোজা সোজা জিনিসগুলো আসতেছে। এখন ইনফ্লামেশন হইলে আসলে কি হয়, ওই যে কেমন হয়, মরফোলজি বলছি না, যে এই প্যাথোজেনেসিস, কজ প্যাথোজেনেসিস, মরফোলজি আছে। এখন আসতেছে মরফোলজি, যেটা তোমাদের কাছে ভালো লাগবে, সহজ। মরফোলজিক্যাল প্যাটার্ন ইন অ্যাকুট এন্ড ক্রনিক ইনফ্লামেশন, মানে চোখে দেখে বা মাইক্রোস্কোপ দেখে যে সমস্ত প্যাটার্ন পাই, সেই প্যাটার্ন গুলা কি কি অ্যাকুট এবং ক্রনিক ইনফ্লামেশন। একটা আছে সিরাস ইনফ্লামেশন। সিরাস ইনফ্লামেশন হলো পেরিটোনিয়াম, ফ্লোরাল, পেরিকার্ডিয়াল, স্কিন ইন ভাইরাল ইনফেকশন এন্ড বার্ন। এই যে পানির মতো যদি কোথাও জমে কালেকশন হয়, ওটা বলে সিরাস। এই সিরাস ইনফ্লামেশন হয় পেরিটোনিয়ামে হয়। পেরিটোনিয়াল ক্যাভিটিতে যে স্পেস আছে সেখানে পানি জমে, বলে পেটে পানি ধরছে, তখন এটা ইনফ্লামেশন হয়েই হয়, সেটাকে বলে সিরাস ইনফ্লামেশন। প্লুরাতে যদি হয় তাহলে প্লুরাল ইফিউশন। পেরিকার্ডিয়ামে হলে স্কিনে ভাইরাল ইনফেকশনে ঠোসকার মতো পড়ে, ওইটা হলো এই সিরাস ইনফ্লামেশন। আরেকটা হয় বার্ন হইলে, রান্না করার সময়, মেয়েরা রান্না করার সময় হঠাৎ করে আগুনের ছেঁকা লাগে, ওখানে দেখা যায় পানি ধরে আছে। অনেকে সুইটা ছিদ্র করে, সুইটা ছিদ্র না করাই ভালো। ছিদ্র করলে ইনফেকশন ঢুকতে পারে, আর না করলে ইনফেকশন ঢুকবে না।
এটাও সেরাস ইনফ্লামেশন। আর ফিব্রিনাস ইনফ্লামেশন, ফিব্রিন মানে থ্রেডের মতো, সুতার মতো তৈরি হয়, দেখলো পেরিকার্ডিয়াম পেরিকার্ডাইটিস হলে এবং প্লুরাইটিস হলে ফিব্রিনাস ইনফ্লামেশন হয়। আর আছে এই সাপুরেটিভ অর পুরুল্যান্ট ইনফ্লামেশন, এমন ইনফ্লামেশন যেখানে পাস হয়, পুজ হয়, সেটাকে বলে সাপুরেটিভ অর পুরুল্যান্ট ইনফ্লামেশন। এটা হয় অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস হলে, অ্যাবসেস হলে পুজ হয়। শরীরে অনেক জায়গায় পুজ হয়, অনেকেরই হয়েছে, আমাদের সময় পুজ হইতো। এখন যেহেতু অ্যান্টিবায়োটিক আবিষ্কার হওয়াতে বেশি বেশি সবাই অ্যান্টিবায়োটিক খায়, পুজ বেশি পাওয়া যাচ্ছে না। তার আগে সবাই আমরা এই অ্যাবসেস বা ফোড়াতে আমরা সাফার করেছি। অ্যাবসেস জিনিসটা কি? অ্যাবসেস বানানটা দেখো, ABSCESS, abscess. Abscess is a focal localized collection of purulent inflammatory tissue caused by suppuration buried in a tissue, an organ or a confined space. অ্যাবসেসটা হলো ফোকাল, মানে একটা জায়গায় হয়, ওই বিভিন্ন জায়গায় না, একটা জায়গায় লোকালাইজ থাকে, কালেকশন অফ পাস থাকে বা প্লুরাল ইনফ্লামেটরি টিস্যু থাকে, বারিড মানে ঢেকে থাকে, খোলামেলা না। বারিড মানে কি? কবরকে বলা হয় বারিড, মানে কবরের ভিতরে যেমন মানুষ থাকে, উপর দিয়ে ঢেকে দেয়, লাশ থাকে উপর দিয়ে ঢেকে দেয়, সেরকম ওটাকে বারিড, মানে উপর দিয়ে কিন্তু ছিদ্র নাই, একদম বন্ধ, সেটাই হলো অ্যাবসেস। কোথায় থাকে? বারিড ইন এ টিস্যু, অ্যান অর্গান অর এ কনফাইন্ড স্পেস। ওই যে প্লুরাল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেস, এগুলো কনফাইন্ড স্পেস, জয়েন্ট স্পেস, এই সমস্ত জায়গায় যদি কোনো পাস থাকে, বাইরের সাথে যোগাযোগ নাই, এটার নাম হলো অ্যাবসেস। ইট ইজ প্রডিউসড বাই deep settling of pyogenic bacteria into a tissue. Pyogenic bacteria, ব্যাকটেরিয়া ইনফেকশন হয়, পায়োজেনিক মানে সে পুষ ফর্ম করে অ্যাসিড একটু, তাহলে এই পাস ফর্ম করে ব্যাকটেরিয়ার জন্য পায়োজেনিক ব্যাকটেরিয়া, এই জন্য অ্যাবসেস হয়। আলসার কেমন শোনা যায়? প্রায় ক্যান্সারের মতো, তাই না? রোগীর অনেক সময়, এক রোগী তো বলে আমার দাঁতের গোড়ায় ক্যান্সার হয়েছে। কে বললো? বলো যে ডাক্তার অমুক ডাক্তার বলছে। কি বলেন ক্যান্সার হয়েছে? পরে দেখি আলসার হয়েছে। আমি সে তো বলছে আলসার, লেখছে আলসার। ও হ্যাঁ আলসার, মানে ক্যান্সারের, আলসারের জায়গায় সে ক্যান্সার বলতেছে। An ulcer is a local defect or excavation of the surface of an organ or tissue. Excavation মানে গর্ত, একটা টিস্যুর সারফেসে যদি গর্ত হয়ে যায় অথবা ডিফেক্ট থাকে, তাহলে that is produced by the sloughing of inflammatory necrotic tissue. চাকু দিয়ে গর্ত করলে হবে না, আলসার হবে ইনফ্লামেশন হইয়া স্লাবটা উঠে গেছে, ওখানে ডেব্রিস গুলো উঠে গেছে, তাইলে হবে আলসার। তুমি চাকু দিয়ে এরকম গর্ত করে দিলা আমের মতো করে, তাইলে ওটা নাম আলসার না। আলসার হইতে গেলে ইনফ্লামেটরি এই টিস্যু, নেক্রোটিক টিস্যু স্লাবটা উঠাইতে হবে। During the acute stage, there is intense polymorphonuclear infiltration and vascular dilatation in the margin of the defect. ওই যে গর্ত থাকে তার মার্জিনটা দেখা যাবে পলিমরফোনিউক্লিয়ার, এটাকে বলে নিউট্রোফিল। নিউট্রোফিলের অনেকগুলো লোব থাকে নিউক্লিয়াসে, এই জন্য বলে হয় পলিমরফোনিউক্লিয়ার ইনফিল্ট্রেশন থাকবে আর ভাস্কুলার ডাইলেটেশন থাকবে ওই মার্জিনে। With chronicity, the margin and the base of the ulcer develop fibroblastic proliferation, scarring, and the accumulation of lymphocytes
ম্যাক্রোফেজ এন্ড প্লাজমা সেলস। তাহলে কি কি থাকবে? Fibroblast margin and the base of the ulcer develop fibroblastic proliferation, scarring, and the accumulation of lymphocytes, macrophages, and plasma cells. যখন একটু সময় যেতে থাকবে তখন নিউট্রোফিলিয়া জায়গায় আসবে ওই লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ, এগুলি প্লাজমা সেল এগুলি আসবে। আউটকাম অফ অ্যাকুট ইনফ্লামেশন, পরিণতি কি? আউটকাম মানে পরিণতি কি? যে কোনো জিনিস একটা পরিণতি আছে। একটু যোগ করি, তোমরা আবার ঘুমাই পড়বা। কার সাথে করবো? এই আকাশের সাথেই করি। আকাশ, আকাশ, জি স্যার। আকাশ, তোমাকে একটা প্রশ্ন করি, একটু যোগ করি, তাহলে ভালো লাগবে। মনে হয় যে কেউ নেই, এই জন্য কথা বলতেছি। যে এই দেশি লাউ না খেলে কি হয়? দেশি লাউ? হ্যাঁ, না খাইলে কি হয়? লাউ তো চেনো তুমি, দেশি লাউ বিদেশি লাউ চেনো না? যে না খেলে দেশি লাউ না খেলে কি হয়? বুঝছি তুমি পারবে না। না হলে খাইলে, হ্যাঁ না খেলে, হ্যাঁ না খেলে ওটা গাছেই থাকে, পাকে, পাকলে পরে ওটার নাম হয় বস। তোমরা জানো না, গ্রামে বলে বস। লাউটা পাকায়, কারণ বীজ তৈরি করার জন্য লাউ পাকাইতে হবে। তাহলে যদি না খাও তাহলে হবে ওটা বস, বুঝছো? মানে সব লাউ খেয়ে ফেললে তাহলে তো তুমি পরবর্তী বীজ পাবো কোথায়? বীজ উৎপাদনের জন্য একটা লাউ পাকাইতে হবে, না খেলে হবে বস হবে। এখন বলতে পারো স্যার, বস হইলে কি হবে? বসের কি পরিণতি? বসের পরিণতি হবে মাঝখানটা কাটবে, কাটা পরে বীজ গুলো বের করে ফেলবে, তারপর ভালো করে পরিষ্কার করে ওই একতারা বানাবে। এই যে লালন ফকিরের যে একতারা আছে, ডুগডুগি বানাবে, এগুলি বানাবে। এর পরিণতি হলে ডুগডুগি। দেশে লাউ না খেলে এর পরিণতি আসলে হয় ডুগডুগি। এই যে সব জিনিস একটা পরিণতি আছে। এই যে ইনফ্লামেশন কি পরিণতি? অ্যাকুট ইনফ্লামেশন, সেটা পরীক্ষা আসে। 1 নম্বর কমপ্লিট রেজুলেশন, একদম ভালো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। 2 নম্বর হলো হিলিং বাই কানেকটিভ টিস্যু। হিলিং বাই কানেকটিভ টিস্যু মানে যেটুকু ডিফেক্ট হয়েছিল ওটা হিল হয়ে যাবে, কানেকটিভ টিস্যুতে রিপ্লেসমেন্ট হয়ে যাবে। ওই টিস্যু থাকবে না, কানেকটিভ টিস্যুতে রিপ্লেসমেন্ট। অথবা অ্যাবসেস ফর্মেশন হবে, ওখানে পাস হয়ে থাকবে। যদি হিলিং না হয় তাহলে পাস হবে। অথবা ক্রনিক ইনফ্লামেশন হবে, ক্রনিক ইনফ্লামেশন হবে, অ্যাকুটের জায়গায় ক্রনিক হবে। তাহলে সেই ক্রনিক ইনফ্লামেশন শুরু হলো। এখন এতদিন যা বলছিলাম ওগুলো হলো অ্যাকুট ইনফ্লামেশনের কথা বলছিলাম। এখন ক্রনিক ইনফ্লামেশন। ক্রনিক ইনফ্লামেশন occurs under the following setting. আমি একবার বিটিভিতে নাটক দেখতেছিলাম, দেখে একটা ডায়লগ বলতেছে যে আমার বন্ধু লন্ডনে থাকে, সে গতকাল মারা গেছে। বলছে তার কি হয়েছিল? বলছে তার 32 বছর যাবৎ অ্যাকুট আলসার, অ্যাকুট গ্যাস্ট্রিক আলসার ছিল। তোমরা কি এখানে ভুলটা ধরতে পারছো? অ্যাকুট ইনফ্লামেশন হবে কয়েক ঘন্টা, কয়েক মিনিট, কয়েকদিন। 32 বছর হবে কেন? তাহলে 32 বছর হলে ক্রনিক গ্যাস্ট্রিক আলসার ছিল, এটা বলতে পারে। কিন্তু নাট্যকার তো তোমাদের মতো ডাক্তার না। তুমি যদি নাট্যকার হইতা তাহলে হয়তো লেখতা যে 32 বছর যাবৎ ক্রনিক আলসারে ভুগতেছিলেন। কিন্তু যিনি লেখছেন ওনার কি দোষ? উনি তো মনে করছেন যে অ্যাকুট মানে খুব মারাত্মক, 32 বছর যাবৎ মানে এরকম। তা না, আসলে আমি ধরে হাসলাম, আমি হাসলে কেউ তা তো বলে দিতে পারতেছি না। তো ক্রনিক ইনফ্লামেশন occurs under the following setting. কোন সময় হবে? persistent infection by certain microorganism, সবসময় ইনফেকশন হইতেই থাকে। যেমন টিউবারকুলোসিস বেসিলাই, ট্রিপোনোমা প্যালিডাম, সিফিলিস হয়ে যায়, and certain fungus, তাদের জন্য ক্রনিক ইনফ্লামেশন হয়। আর these organisms are of low toxicity and evoke delayed high type hypersensitivity reaction. তারা এই অর্গানিজম গুলো কিন্তু বেশি ভিরুলেন্ট না, বেশি মারাত্মক না,
এই জন্য আস্তে আস্তে ক্ষতি করে চলে অনেকদিন, বেশি ক্ষতি করলে সাথে সাথে তো তার এগেইনস্ট অ্যাকশন হয়ে যেত। The inflammatory response sometimes takes a specific pattern called a granulomatous reaction. বেশিরভাগ ক্রনিক ইনফ্লামেশনই স্পেসিফিক প্যাটার্ন নেয়, এটাকে বলা হয় গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। আর একটু অপেক্ষা করো তোমরা। আচ্ছা, তাহলে এই স্পেসিফিক একটা প্যাটার্ন নেই। আমি অনেক সময় এই ক্লাসে 200 আর 150 জন ছাত্র থাকে গ্যালারিতে, হঠাৎ করে একটা ধমক দিই, সব চুপ হয়ে যায়। চুপ হয়ে যাওয়ার পরে মাঝখানের দিকে তাকাই থাকি, তখন মনে করে ছাত্ররা যে এটা যদি ওইরকম ক্লাস হতো তাহলে একটা ধমক দিতাম। তখন ওর দিকে তাকায়, কাকে ধমকটা দিল। তখন পরে জিজ্ঞেস বলো তো আমি কাকে ধমক দিলাম। তখন তারা শুধু এদিকে তাকায় ওদিকে তাই। বললাম যে আমি আসলে কোন স্পেসিফিক কাউকে ধমক দিই নাই, আমার ধমকটা হলো নন স্পেসিফিক। একটা ধমক দিছি, সবাই মনে করতেছে আমারই দিছে, অত বড়ই দিছে এরকম, কিন্তু সবাই চুপ করে গেছে। আমি কাউরে ধমক দিই নাই, ধমক একটা দিছি, সেটা নন স্পেসিফিক, তোমরা সবাই চুপ করে গেছো। আর যদি আমি স্পেসিফিক ভাবে বলতাম এই নাসিম তুমি চুপ করো, তাহলে নাসিমকে বলা হতো, এটা স্পেসিফিক নাসিমকে বলা হলো। কিন্তু এই নাসিম কিন্তু এই লজ্জা পাবে তখন, কাজে আমি কোনো সময় কাউকে লজ্জা দিই না ক্লাসে, স্পেসিফিক ভাবে ধমক দিই না, নন স্পেসিফিক ধমক দিলে হয়ে যায় আমার। তাহলে এরকম যে বেশিরভাগ ক্ষেত্রে স্পেসিফিক প্যাটার্ন অফ ইনফ্লামেশন হয়, ক্রনিক ইনফ্লামেশন, তার নাম হলো গ্রানুলোমাটাস রিঅ্যাকশন। ক্রনিক ইনফ্লামেশনের বেশিরভাগই হলো এই গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। এটা কেমন জিনিস সেটা পরে বলতেছি। প্রলংড এক্সপোজার টু, আরেকটা ভাবে হয় প্রলংড এক্সপোজার টু পটেনশিয়ালি টক্সিক এজেন্ট, আইদার এক্সোজেনাস অর এন্ডোজেনাস টক্সিক এজেন্ট। এক্সাম্পল হলো নন ডিগ্রেডেবল inanimate material such as a particulate silica থাকে যে বালির মধ্যে, সেটা inhaled for a prolonged period that result in a lung inflammatory disease called silicosis. যারা বালি নিয়ে কাজ করে, রাজের কাজ করে, তার নাক দিয়ে বালির কণা ঢোকে সিলিকা, লাংসে গিয়া সে রিঅ্যাকশন করে ইনফ্লামেশন, ক্রনিক ইনফ্লামেটরি রিঅ্যাকশন, সেটা হলো সিলিকোসিস বলে। প্লাজমা লিপিড কম্পোনেন্ট if chronically elevated induced atherosclerosis. এইভাবে এটা হলো পটেনশিয়ালি টক্সিক এজেন্ট। আরেকটা হলো অটো ইমিউন ডিজিজ, আমি বলি অটোমেটিক ডিজিজ। অটো অ্যান্টিজেন ইভোক সেলফ পারপিচুয়েটিং in immune reaction that result in several common chronic inflammatory disease such as rheumatoid arthritis, লুপাস এরিথ্রোমেটোসিস। এই সমস্ত ক্ষেত্রে নিজের যে এই প্রোটিন আছে শরীরে, সেই প্রোটিনের এগেইনস্টে ভুল করে অ্যান্টিবডি প্রোডাকশন করে, এটা বলে অটো অ্যান্টিবডি, বাইরের না। তাহলে নিজের শরীরে তো সবসময় আজীবন আমাদের অ্যান্টিজেন আছে, আজীবনে এই ধরনের রোগগুলা থাকে, এই লুপাস এরিথ্রোমেটোসিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। কাজে অটোইমিউন ডিজিজ গুলা হলো ক্রনিক ইনফ্লামেটরি ডিজিজ। এখন এর ফিচারটা কি? ফিচার্স অফ ক্রনিক ইনফ্লামেশন: ইনফিল্ট্রেশন উইথ মনোনিউক্লিয়ার সেল, যে সমস্ত এই ইনফ্লামেটরি সেলের একটা করে নিউক্লিয়াস আছে, একটা করে লোব নাই, নিউক্লিয়াস একটা, সেগুলি করলে মনোনিউক্লিয়ার সেল, সাসেস ম্যাক্রোফেজ, লিম্ফোসাইট এন্ড প্লাজমা সেল। এগুলি ইনফিল্ট্রেশন হয় ওই জায়গায় যেখানে ইনফ্লামেশন হয়, which reflects a persistent reaction to injury. টিস্যু ডিস্ট্রাকশন হয়, এই ক্রনিক ইনফ্লামেশন হয় টিস্যু ডিস্ট্রাকশন, largely induced by the inflammatory cells. ইনফ্লামেটরি সেল দিয়ে টিস্যু ডিস্ট্রাকশন হয়,
আর attempt at repair by connective tissue, এদিকে ধ্বংস হচ্ছে আবার কানেকটিভ টিস্যু দিয়া ভরে যাচ্ছে। attempt to at repair by connective tissue replacement, mainly proliferation of small blood vessels, যার নাম হলো angiogenesis and fibrosis। এখন প্রথমে যে বললাম মনোনিউক্লিয়ার ইনফিল্ট্রেশন, এই সেলুলার ইনফিল্ট্রেশন, তারা কারা? তাদের নাম বলছিলাম, কিন্তু এদের সম্বন্ধে একটু জানি না দেখি কারা এত বড় কাজগুলা করে। একটার নাম হলো ম্যাক্রোফেজ। Macrophages are component of mononuclear phagocytic system. শরীরে একটা সিস্টেম আছে mononuclear phagocytic system, MPS, previously known as reticuloendothelial system, আগে বলা হতো reticuloendothelial system. MPS consists of blood monocyte and tissue macrophage. Tissue macrophages are diffusely scattered in the connective tissue or clustered in organs such as the liver, Kupffer cells, spleen, histiocyte, lymph node histiocyte, lungs, alveolar macrophage. দেখো আমাদের শরীরে চুল আছে, এই চুলের একই জিনিসই শরীরের একই জায়গা বিভিন্ন জায়গায় থাকার জন্য এর নাম হয় ভিন্ন এবং এদের সাইজ শেপও হয় ভিন্ন, অথচ নাম তাদের চুল। যেমন মাথায় যেটা থাকে, মাথায় সাধারণত চুলি বলে অথবা মেয়েরা বলে কেশ, হিমকবরী কেশ তেল, মানে চুলের তেল। আবার দেখো যে এই যেখানে থাকে চোখের ব্রু, এটা তো চুলি, কিন্তু চোখের উপরে থাকলে বলে ব্রু। তারপরে এই যে চোখের পাপড়ি, আইল্যাশ, এটাও মোস, দাড়ি, এরকম বিভিন্ন জায়গায় থাকার জন্য চুলের নাম বিভিন্ন হয়। এই যে ম্যাক্রোফেজ আসলে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেম, এর অরিজিন হয়েছে বোন ম্যারোতে, তৈরি হয়েছে মনোসাইট, মনোসাইট ব্লাডে ঘটতেছিল, এটা ডায়াবেটিস বাইরে এসে টিস্যুতে এসে নাম হয়েছে বিভিন্ন নাম, হিস্টিওসাইটস, কুফফার সেল, তারপরে অ্যালভুলার ম্যাক্রোফেজ, এই সমস্ত নাম হয়েছে। কিন্তু অরিজিনালি সে তাদের জন্ম হলো বোন ম্যারোতে, আসছে ব্লাডে থেকে টিস্যুতে। All mononuclear phagocytic cells arise from common precursor in the bone marrow, which give rise to blood monocyte. From the blood monocytes migrate into the various tissue and transform into macrophage. যেটা আগে বললাম, the half life of blood monocyte is about 1 day. ব্লাডে যে মনোসাইট থাকে এদের হাফ লাইফ হলো 1 দিন, এরপর মারা যায়, কিন্তু আবার নতুন করে ওই তৈরি হয়ে আসে। Whereas the lifespan of tissue macrophages is several months. যখন ম্যাক্রোফেজ হয়ে যায় তারা বহু মাস পর্যন্ত বেঁচে থাকে তারা, এই পার্থক্য। তাহলে এই ম্যাক্রোফেজ গুলা 28 hours এর মধ্যে ওখানে আসে। When monocyte reach the extravascular tissue, it undergoes transformation into a larger phagocytic cell called macrophage. Macrophage can perform phagocytosis and have potential, গত ক্লাসে phagocytosis বলছি, সেটা করে ম্যাক্রোফেজ, এবং তার অ্যাক্টিভেটেড হতে পারে। অ্যাক্টিভেশন ইজ এ প্রসেস that result in an increase in cell size, তারপরে increase level of lysosomal enzymes, more active metabolism, and greater ability to phagocytose and kill ingested microbes. Activation signals include cytokines secreted by sensitized T lymphocyte, bacterial endotoxin, other chemicals, and extracellular metalloproteins. Extracellular matrix protein.
Following activation, macrophages secrete a wide variety of biologically active products that are important mediators of tissue destruction, vascular proliferation, and fibrosis. Tissue destruction, vascular proliferation, and fibrosis is a feature of chronic inflammation. এই তিনটাই করে এই ম্যাক্রোফেজের প্রোডাক্টে। তাহলে সেই প্রোডাক্ট অফ ম্যাক্রোফেজ কি কি দেখো, অনেক এনজাইম আছে, নিউট্রাল প্রোটিয়েস, ইলাস্টেজ, নাম শুনেই বুঝতে পারো, তোমাদের অত বলার দরকার নাই যে কি কাজ করে। ইলাস্টেজ মানে ইলাস্টিক ফাইবারকে ডিগ্রেড করে। ইলাস্টেজ, কোলাজিনেজ, প্লাজমিনোজ অ্যাক্টিভেটর, অ্যাসিড হাইড্রোলেজ, এই সবই হলো প্রোডাক্ট অফ ম্যাক্রোফেজ। এনজাইমের মধ্যে এগুলি বলতেছি, ফসফেটেজ, লাইপেজ। প্লাজমা প্রোটিন গ্রুপে আছে কম্পোনেন্ট, কমপ্লিমেন্ট কম্পোনেন্ট, coagulation factor, reactive metabolites of oxygen, eicosanoid, cytokine, interleukin 1, tumor necrosis factor, interleukin 8, and growth factor, platelet derived growth factor, epidermal growth factor, transforming growth factor beta, nitric oxide। দেখো অনেক ধরনের এই ইনফ্লামেশনের যে মেডিয়েটর সেগুলো প্রোডাকশন করে ম্যাক্রোফেজে। তাহলে ম্যাক্রোফেজের অ্যাকুমুলেশন হয় কিভাবে? না, ম্যাক্রোফেজ ইনভলভ ইন টিস্যু ডিস্ট্রাকশন। তাহলে টিস্যু ডিস্ট্রাকশনে কি করবে, কোনটা ইনভলভ করে? টক্সিক অক্সিজেন মেটাবোলাইটস, এটা টিস্যু ডিস্ট্রাকশন করে। প্রোটিয়েজ, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, coagulation factors, arachidonic acid metabolite, nitric oxide, এইগুলি টিস্যু ডিস্ট্রাকশন করে। আর ফাইব্রোসিস করে কে? গ্রোথ ফ্যাক্টর, ফাইব্রোজেনিক সাইটোকাইনস, ইনজুজেনিক সাইটোকাইনস, রিমডেলিং কোলাজেন, এগুলি ফাইব্রোসিস করে। তাহলে মেকানিজম অফ অ্যাকুমুলেশন অফ ম্যাক্রোফেজ, যেখানে ক্রনিক ইনফ্লামেশন হয় সেখানে ম্যাক্রোফেজ কিভাবে অ্যাকুমুলেশন হয় তার মেকানিজম। একটা হলো কন্টিনিউড রিক্রুটমেন্ট অফ মনোসাইট, মনোসাইট আসতেছে ব্লাড থেকে, ডায়াবেটিস কন্টিনিউয়াসলি সার্কুলেশন থেকে আসতেছে। আরেকটা হলো লোকাল পরিবারেশন অফ ম্যাক্রোফেজ, ওই যেখানে ম্যাক্রোফেজ আছে ওখানেও ডিভাইড হয়ে পরিবারেশন হয়। আর ইমমোবিলাইজেশন অফ ম্যাক্রোফেজ অন্য কোথাও যায় না, মাইগ্রেশন যেখানে ছিল ওখানেই থাকে, কাজে এই ইনফ্লামেটরি এরিয়াতে অ্যাকুমুলেশন হয়। এরপরে আস্তে আস্তে লিম্ফোসাইটের কথা। এটা ক্রনিক ইনফ্লামেটরি সেলের নামগুলো বলতেছি। লিম্ফোসাইটস আর মোবিলাইজড বোথ অ্যান্টিবডি এন্ড সেল মেডিয়েটেড ইমিউন রিঅ্যাকশন। ইমিউন রিঅ্যাকশন গুলো কিন্তু ইনফ্লামেটরি রিঅ্যাকশন। অ্যান্টিবডি মেডিয়েটেড এবং সেল মেডিয়েটেড দুই রকম ইমিউন রিঅ্যাকশন আছে, দুই জায়গায় লিম্ফোসাইট আসে, এন্ড অলসো ইন নন ইমিউন mediated inflammation. Lymphocytes can be activated by contact with antigen. Antigen এর সাথে contact হয়ে activated হবে। Activated lymphocyte produces lymphokines of which interferon gamma is a major stimulator of monocyte and macrophage. Monokines from activated macrophages activate lymphocyte which themselves also produce inflammatory mediators, setting the stage for persistence of inflammatory response. এরপর আসছে plasma cell. Plasma cell produce antibody directed either against persistent antigen in the inflammatory site or against altered tissue component. প্লাজমা সেল প্রোডাকশন করে অ্যান্টিবডি, এটার কাজ হলো এটা। রাঁচি বলো তুমি, রাঁচি আছো? রাঁচি আসসালামু আলাইকুম। তো ওই এই প্লাজমা সেলের দেখতে কেমন? প্লাজমা সেল দেখতে কেমন?
তোমরা প্লাজমা সেল পড়েছো তো, ফিজিওলজিতে পড়ে আসছো? হ্যাঁ জি স্যার, পড়েছিলাম। মনে নাই না? জি স্যার। মনে আছে? প্লাজমা সেলের না কাজ স্যার। কি? সব সেলের কি কাজ থাকে? প্লাজমা সেলের কি কাজ? কাজ ছাড়া তো কোনো স্যার সেল নাই। প্লাজমা সেল স্যার অ্যান্টিবডি প্রোডাকশন করে। আমি একটাই জানি, আর জানি না, তোমরা জানো কি জানি না। তার কাজ অ্যান্টিবডি প্রোডাকশন করে। তাহলে এটা দেখতে কেমন বলবো না? দেখছিন কিভাবে? এটা কি লিম্ফোসাইট? প্লাজমা সেল কি লিম্ফোসাইট? লিম্ফোসাইট না তো মডিফাইড লিম্ফোসাইট। লিম্ফোসাইট তো একটা মাঝখানে নিউক্লিয়াস থাকে, কিন্তু প্লাজমা সেলের নিউক্লিয়াসটা একদিকে সরানো থাকে, এক্সেন্ট্রিক। হ্যাঁ, একদিকে সরানো থাকে। আর ওই নিউক্লিয়াসটা কার্ট হুইল অ্যাপিয়ারেন্স। এখন মনে হয়েছে কার্ট হুইল কি জানো? জি স্যার, গরুর গাড়ির চাকার মতো। গরুর গাড়ির চাকা তুমি দেখছো? গরুর গাড়ি দেখো তো। গরুর গাড়ি দেখছো কিনা দেখো? বাস্তবে গরুর গাড়ি তো উঠছো? আমি যখন দিনাজপুরে ছিলাম, আমি 8 বছর দিনাজপুর মেডিকেল কলেজে ছিলাম, এখন এম আব্দুল রহিম মেডিকেল কলেজের নাম হয়েছে। প্রতি বছর ওই পহেলা বৈশাখে ওরা একটা র্যালি করতো, আনন্দ র্যালি বৈশাখের। সেখানে আমরাও থাকতাম। ও কমন জিনিস ছিল, একটা গরুর গাড়ি থাকতো, এবং গরুর গাড়িতে মেয়েরা ছেলেরা সাজ বউ সেজে সেজে ওরা নাচতে নাচতে ঘুরতো আর কি। গরুগুলার কষ্ট হইতো, আমার খুব খারাপ লাগতো, তারা বুঝতো না ওর ভিতরে নাচতেছে করতেছে, গরু বাঁকা হয়ে যাচ্ছে, আমি কষ্ট হইতাম তারা নিজেরা নাচতেছে, কিন্তু গরুর অবস্থা কি হইলো দেখতেছে। গরুর চাকা, গাড়ির চাকা দেখবে এরকম সাইকেলের স্পোক তো চিকন চিকন, মোটা মোটা কাঠ দিয়ে বানায় আর কি, তো ওইটা চোখে পড়ে আর কি। এই জন্য ওই রকম চোখে পড়ার মতো স্ট্রোক হইলো এই প্লাজমা সেলের নিউক্লিয়াসটা মনে হয় গরুর গাড়ির চাকার মতো আর কি। এটা হলো এখন বলার পরে তুমি দেখে নিবে, মানে গরুর গাড়ির চাকা কার্ট হুইল কিরকম। কার্ট হুইল অ্যাপিয়ারেন্স প্লাজমা সেল। ইউসিনোফিল নাম হলো। ইউসিন হলো একটা রং, লাল রং। এটা যে গ্রেনুল লাগে তার নাম হচ্ছে ইউসিনোফিল। যে সেলের গ্রেনুল লাল রং লাগে তাকে বলে ইউসিনোফিল। ফিল মানে পছন্দ করে, যে জিনিসে ইউসিনোফিল পছন্দ করে, ইউসিন পছন্দ করে, তাকে বলে ইউসিনোফিল। Eosinophils are characteristic infiltrates of immune reaction mediated by IgE and of parasitic infection. Parasitic infection যেখানে হয় অথবা ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন IgE দিয়ে হয়, ইমিউনোগ্লোবুলিন, সেইটা হলো সেখানে ইওসিনোফিল ইনফিল্ট্রেট। They use adhesion molecules and chemotactic agent derived from mast cell, lymphocytes, or macrophages to exit the blood. They are phagocytic and undergo activated. Major basic protein produced by eosinophil are toxic to parasite. ওই জন্য প্যারাসাইট মারে, যেখানে প্যারাসাইট থাকে সেখানে এই ইনফিল্ট্রেশন অফ অ্যাকুট ইনফ্ল্যামেটরি cell হয় and cause lysis of mammary epithelial cells. Granulomatous inflammation, ওই যে বলছিলাম ক্রনিক ইনফ্লামেশনের একটা স্পেসিফিক প্যাটার্ন হলো গ্রানুলোমাটাস ইনফ্লামেশন। খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটায়, ক্রনিক ইনফ্লামেশন চ্যাপ্টার এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই জন্য খুব ভালো করে বসতো, মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, একটা মেয়ে আসছে, তার হলো স্বর্ণালী সাহা। কথা তুমি কথা বলো তো দেখি, কথা বলো। কথা কি আনমিউট করা যায়? জি স্যার। গুড। তোমার দেশের বাড়ি কোথায়? স্যার রাজশাহীতে বাড়ি, আর এমনিতে দেশের বাড়ি নাটোরে। নাটোরে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখো আমি কি বলি তুমি শোনো, তোমাকে আমি প্রশ্ন করবো, মিউট করো। আচ্ছা, গ্রানুলোমাটাস ইনফ্লামেশনের কথা বলতেছি। গ্রানুলোমাটাস ইনফ্লামেশন, this is a distinct pattern of chronic inflammatory reaction in which the predominant cell type is an epithelioid cell.
ইপিথেলিওয়েড সেল বানানো দেখো, EPITHE, এইটুকু ঠিক আছে। ইপিথেলিওয়েড, LIOID, ওর আগে একটা আই, পরে একটা আই। ইপিথেলিওয়েড বানানটা ভালো করে শিখে রাখতে হবে, কারণ এর খুবই ইম্পর্টেন্ট বানান। এবং আমরা এটা অন্য কিছু চেক না করলে ওই বানানটা চেক করি। এবং তোমরা সাধারণত ভুল করো, থেলিওয়েডের জায়গায় এই আইটা বাদ করে জায়গায় থেলয়েড লেখে, LOID লেখে। এটা আমরা বুঝতে পারি, তখন আমরা করি কি লাল কলম দেখেন বড় করে একটা ক্রস চিহ্ন দিই। আর ছাত্রকে স্যার কি ট্যালেন্ট, আমি একটু ভুল করছি সেটা ধরে ফেলছে, আমি জানি তো এটাই ভুল করবা, এটা তোমার জন্য ভুল না, আমরা আমার ক্লাস যারা করলা এই বানানোর জন্য ভুল না। ইপিথেলিওয়েড, তাহলে প্রিডোমিনেন্ট সেল টাইপ হলো ইপিথেলিওয়েড সেল। এইরকম যদি কেউ তোমার জিজ্ঞেস করে যে হেই গ্রানোমা কি, তুমি এত কঠিন করে না বললে সোজা করে বলতো কালেকশন অফ ইপিথেলিওয়েড সেল, হয়ে গেছে। কিন্তু হোয়াট ইজ গ্রানোমা? উত্তর হলো কালেকশন অফ ইপিথেলিওয়েড সেল, কালেকশন অফ ইপিথেলিওয়েড সেল। চার কথা বললে আমার ডেফিনিশন হয়ে যাবে, কেউ ভুল ধরতে পারবে না। গ্রানোমা কি? কালেকশন অফ ইপিথেলিওয়েড সেল, এই কথা বললাম। কাজেই আর যদি কঠিন করে বলো, দিস ইজ এ ডিস্টিংক্ট প্যাটার্ন অফ ক্রনিক ইনফ্লামেটরি রিঅ্যাকশন ইন হুইচ দি প্রিডোমিনেন্ট সেল টাইপ ইজ অ্যান ইপিথেলিওয়েড সেল। তাহলে এক্সাম্পল দিছে টিউবারকুলোসিস, সিফিলিস, লেপ্রোসি, সার্কোইডোসিস, ক্যাটস্কেল ডিজিজ, লিম্ফোগ্রানোমা ইনগুইনালিস, ব্রুসেলোসিস, বেরিওলোসিস and reaction to irritant lipid। এই যে এই লাইনগুলা সবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, ভাইবা ধরবে, না বললে অনেক সময় আগে স্যাররা ফেল করে দিত, এখন তো এরকম করে না, এখন ফেলের একটা হিসাব আছে। কাজে কোন কোন ডিজিজে হয় তাও তোমার মুখস্থ রাখতে হবে। টিউবারকুলোসিস, সিফিলিস, লেপ্রোসিস, সার্কোইডোসিস, ক্যাটস্কেল ডিজিজ, লিম্ফোগ্রানোমা ইনগুইনালিস, বেরিলোসিস and reaction to irritant। ক্যাট মানে বিড়াল, স্ক্র্যাচ মানে বিড়ালের খামসা দেয়, বিড়ালের খামসা থেকে একটা জীবাণু ঢোকে, সেটাতে একটা গ্রানোমা হয় সার্ভাইকাল লিম্ফ নোডে, ওটাকে বলে ক্যাটস্কেল ডিজিজ। তাহলে গ্রানোমা কি? Granuloma is a local collection of epithelial cells surrounded by a collar of mononuclear leukocytes, principally lymphocytes and occasionally plasma cells. The older granuloma develops an enclosed rim of fibroblasts and connective tissue. Frequently, epithelioid cells fuse to form a giant cell in the periphery or sometimes in the center of the granuloma. The granuloma হলো collection of epithelial cells surrounded by mononuclear cells, তার মধ্যে আছে lymphocyte, plasma cell, fibroblast, এগুলি থাকে। আবার কোন সময় ওই ফিউশন হইয়া এই epithelial সেলগুলা একসাথে হইয়া একটা বড় সেল হয়। যেমন ধরো একটা এপিথেলিওয়েড সেলের একটা নিউক্লিয়াস থাকে, 50টা সেল একাত্র হইয়া একটা হয়ে যাব, ভিতরে 50টা নিউক্লিয়াস থাকে, বিরাট এক সেল হবে, বিরাট সাইটোপ্লাজম, অনেকগুলা নিউক্লিয়াস। তাহলে এইটা হলো জায়ান্ট সেল। এই জায়ান্ট সেলটা অনেক সময় পেরিফেরিতে হর্সশু শেপেড অ্যারেঞ্জমেন্ট থাকে, তখন বলা হয় ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল। আর যদি স্ক্যাটার থাকে তাহলে ফরেন বডি টাইপ জায়ান্ট সেল। এখন আকাশ বলো যে হর্সশু শেপেড বাংলা কি হইতে পারে? হর্সশু শেপেড মানে অশ্বক্ষুর আকৃতি। কে বললো? আরেকজন বললো না, আমি তো ধরলাম একে, ওই আকাশকে ধরছিলাম। হ্যাঁ, অশ্বক্ষুর আকৃতি বলে ফেলছি, ওটা হয় নাই। তুমি বলো, আকাশ বলো, যে বলছে মেয়েটা বলছে স্বর্ণালী, ওটা হয় নাই। আমি বললাম হর্সশু মানে কি? হর্স মানে কি? ঘোড়া। হর্স মানে ঘোড়া। আর শু মানে শু কি? শু মানে কি? পায়ের হচ্ছে ওইখানে স্যার। না হচ্ছে না, শু মানে কি তাই বলো। শু, তোমার কি শু নাই? জুতো স্যার। ঘোড়ার জুতা। তো বলো অশ্বক্ষুর। খুর তো
পায়ে থাকে, জুতা থাকে পায়ের বাইরে, তাহলে ওর কথাটা ভুল না? কি স্বর্ণালী, ঠিক? অশ্ব মানে কি, ঘোড়ার খুর না ঘোড়ার জুতা? ঘোড়া তো জুতা পরে না। ঘোড়ার জুতা পরে? তুমি ঘোড়া দেখো নাই? তুমি যখন ঢাকায় ঘোড়ার গাড়িতে উঠবা, দেখবা রাজপথে হাঁটতেছে, টক 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 শব্দ করতেছে। এই ঘোড়ার খুরের এখান দিয়ে একটা লোহার এরকম অর্ধ চন্দ্রাকৃতি পড়াই দেয়, ওইটাই তার জুতা, ঘোড়ার জন্য লোহার জুতা। এবং ওই জন্য স্পেশাল শব্দ করে গানের মধ্যে ওই তবলাতে ওই শব্দটা দেয়, ধীরে ধীরে চল ঘোড়া। তো ওইটা না থাকলে ঘোড়ার খুর নষ্ট হয়ে যাবে। কাজে ঘোড়ার খুরকে প্রোটেকশন দেওয়ার জন্য একটা জুতা পরাই দেয়, সেটা এরকম কাপ থাকে। ওই জন্য যখন অনুবাদ করছে বাঙালিরা, তখন হর্ষ শেপের এর জায়গায় লেখছে অশ্ব খুরাকৃতি, কিন্তু এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, ওইটাই শুদ্ধ অশ্ব খুরাকৃতি। কাজেই বিজ্ঞান বইয়ে যেটা লেখা আছে অশ্ব খুরাকৃতি, সেটা সোনালীটা ঠিক আছে, কিন্তু আমি যদি আক্ষরিক করতে ধরি ঠিক নাই। ওটা হলো অশ্ব জুতাকৃতি বা নাল, নালও না, ওটাকে বলা হয়, নাল কি যেন একটা টান আছে বাংলাতে। আচ্ছা, তোমারটাও ঠিক, দুইজনেরই ঠিক। তারপরে এইভাবে যদি আর ধরো 50টা নিউক্লিয়াস একটা সেলের একদিক দিয়ে সাজানো আছে এরকম করে অশ্বক্ষুরাকৃতি ভাবে, তাহলে বলা হচ্ছে এই ল্যাং-হ্যান স্টাইল। এটা আবিষ্কার করছে বৈজ্ঞানিক ল্যাং-হ্যান আবিষ্কার করছে। আর আকাশ যদি যেটা আবিষ্কার করবো, আকাশ টাইপ জায়ান্ট সেল, তখন আমার মতো যারা টিচার তারা বললো, তুমি আকাশ চিনো? আকাশে মেঘ থাকে, আকাশের চাঁদ থাকে, সেই আকাশের মতো। কিন্তু সেই আকাশ না, এটা হলো আমাদের বাংলাদেশের আকাশ। আকাশের পূর্ণ নাম কি জানি না, আকাশ আহমেদ নাকি। আকাশ কি কিছু আবিষ্কার করতে চাও? ভবিষ্যতে কি আকাশ আবিষ্কার করবে তুমি? ল্যাং-হ্যান আবিষ্কার করছে ল্যাং-হ্যান টাইপ জায়ান্ট সেল। তুমি কি আবিষ্কার করবে? না, তোমার কোনো স্পৃহা নাই, তোমার কোনো আগ্রহ নাই, কি আবিষ্কার করতে চাও তুমি? হচ্ছে মানে আমি একটু ট্রাভেলিং করতে অনেক ভালোবাসি, তো এই জন্য মানে ট্রাভেল করতে চাই। না, আমি বললাম তুমি আবিষ্কার করতে কি চাও? তুমি বলে আমি ট্রাভেল করতেছি, কি উত্তর দিলে তুমি? রাজনীতিবিদদের মতো একটা জিজ্ঞেস করো, একটা বলো। আমি বললাম তুমি কি, তুমি ডাক্তার, তুমি আবিষ্কার করতে চাই। এই বিজ্ঞানী আবিষ্কার করছে ল্যাং-হ্যান টাইপ আছে, ল্যাং-হ্যান আবিষ্কার করছে অশ্বক, আর তুমি ট্রাভেল করতেছো। নিয়ত ভালো না, তুমি আবিষ্কার করতে চাও। এখন করোনা ভাইরাসের যুগ, করোনা ভাইরাসের কি বাকি আছে সেটা আবিষ্কার করো, ভ্যাকসিন বাংলাদেশ থেকে আবিষ্কার করো। হ্যাঁ, ভেষজ পদার্থ থেকে, পাটের পাতার থেকে, তামাকের পাতার থেকে ভ্যাকসিন আবিষ্কার করা যায় কিনা চেষ্টা করবে তুমি। আমরা তো শেষই, আমরা সময় পেলাম না, তোমরা করবে। ইপিথেলিয়ার সেলস সম্বন্ধে আমি বলতেছি, ইম্পর্টেন্ট সেল। ইপিথেলিয়ার সেলস আর epithelium like modified macrophage. Epithelium like modified macrophage found in granulomatosis inflammation. আচ্ছা, এখন তো আরেকটা কথা আসলো, ইপিথেলিয়াল সেলের মতো, তাহলে ইপিথেলিয়াল সেল কিন্তু ইপিথেলিয়াল সেল না। তোমাদের কি ধারণা এটা ইপিথেলিয়াল সেল হবো না কানেকটিভ টিস্যু সেল হবো? যেহেতু ব্লাড হইলো কানেকটিভ টিস্যু সেল, বোন মেরু হইলো কানেকটিভ টিস্যু সেল, কাজেই সেই বোন মেরু থেকে আসছে এই ইপিথেলিয়াল সেল। যেমন ম্যাক্রোফেজ থেকে, ম্যাক্রোফেজের পূর্বপুরুষ হলো মানে মনোসাইটের পূর্বপুরুষ বোন মেরুতে, কাজে এটা কানেকটিভ টিস্যু সেল। তাহলে কোথায় হলো কানেকটিভ টিস্যু সেল আর কোথায় হলো ইপিথেলিয়াল সেল, দুইটা দুই জিনিস। কাজেই কিন্তু দেখতে ইপিথেলিয়াল সেলের মতো, তাই নাম দিয়েছি ইপিথেলিয়য়েড সেল। ইপিথেলিয়াল সেলের ক্যারেক্টার হলো নিউক্লিয়াস থাকে ছোট, সাইটোপ্লাজম থাকে বেশি, সেলের সাইজ থাকে বেশি। কাজেই এই ইপিথেলিয়াল সেলটাও ইপিথেলিয়াল সেলের মতো। দে হ্যাভ এ পেল পিঙ্ক গ্রানুলার সাইটোপ্লাজম উইথ indistinct cell boundaries often appearing to merge into one another. তাদের পেইল পিঙ্ক সাইটোপ্লাজম, তাদের এই indistinct cell boundary appearing to merge into one another. আচ্ছা, তোমরা যদি একটা বেঞ্চে
কয়জন বসতে পারো? 5 জন মনে হয় নাকি, কয়টা সিট থাকে একটা বেঞ্চে, লম্বা বেঞ্চে গ্যালারিতে? 5 জন। কিন্তু যদি এই ছেলেগুলা বা মেয়েগুলা এরকম মোটা থাকে, এফরন গায়ে থেকে সবারই, তাহলে 3টা ছেলে বসলে কিন্তু একটা বেঞ্চ কভার করবে। তাহলে দেখা গেল 10-12টা ছেলে সবগুলাই মোটা একটা জায়গায় বসছে। তাইলে বোঝা যাবে যে তারা যদি জড়সড় হয়ে থাকে শীতকাল, তাদের তো সাদা সাদা এফরন, ইনডিস্টিংক্ট বাউন্ডারি থাকবে তাদের বডি, খালি দেখা যাবে তাদের ছোট ছোট মাথা বিভিন্ন জায়গায়। এই মাথাগুলো দূরে দূরে থাকলে বোঝা যাবে যে এইখানকার মানুষগুলো হলো, যদি আমরা উপর থেকে ছবি তুলি তাহলে এই মানুষগুলো হলো মোটা মোটা মানুষ, কারণ ওদের এফরনের তো বর্ডার দেখা যায় না, কোথায় গিয়ে তাদের শেষ হচ্ছে। কিন্তু কেন দূরে দূরে মাথা? তাহলে নিশ্চয়ই এরা মোটা মোটা। আর যেখানে চিকনা চিকনা ছেলে বা মেয়েরা বসবে সেখানে দেখা যাবে ঘন ঘন মাথা দেখা যাচ্ছে। এফরন এফরন গায়ে সবারই, কিন্তু কার বডি কতটুকু বোঝা যাবে না। কিন্তু মাথা করলে যদি ছোট মানে ঘন ঘন দেখা যায়, তাহলে মনে করবো যে এইখানের মানুষগুলো চিকনা চিকনা ছোট ছোট। এইরকম ঘটনা যেখানে ইপিথেলিয়াল সেলের কালেকশন থাকবে, ওর সেল বর্ডার দেখা যাবে না, ইনডিস্টিংক্ট, কিন্তু নিউক্লিয়াস গুলো দূরে দূরে থাকবে, দেখেই মনে হবে যে এগুলা ইপিথেলিয়াল সেল। আর লিম্ফোসাইটের নিউক্লিয়াস অল্প থাকে, সাইজ ছোট থাকে, যেখানে লিম্ফোসাইট থাকবে সেলের নিউক্লিয়াস ঘন ঘন থাকবে, কাছাকাছি থাকবে। এটা থেকে আমরা চিনতে পারি। তারপরে কি থাকে? The nucleus is less dense than of lymphocyte. Vesicular nucleus is oval or elongated, লম্বাটে থাকবে, and may show folding of nuclear membrane. Nuclear membrane folding থাকবে, এবং আমরা বাংলায় যেটা বলি আসলে দেখতে শশার মতো। শশা কিরকম? লম্বাটে থাকে, একটু বাঁকা থাকে, সামান্য ফোল্ডিং। এই লম্বা শশার মতো থাকে। আবার অনেকে শশা চিনে না, আর বলে যে এত বড় থাকবো কেন শশা, তখন মুড়ির সাথে তুলনা করে। মুড়ি আর শশা কিন্তু দেখতে একই রকম, মুড়ি এবং শশা ছোট আর বড় দেখতে একই রকম। আমাদের স্যারেরা শিখেছে যে মুড়ির মতো দেখা যায় যদি নিউক্লিয়াস, তাহলে এরা হলো ইপিথেলিয়য়েড সেল। আবার বইয়ে লেখছে শশার মতো জায়ান্ট সেল। জায়ান্ট তো মানে খুব বড়, দৈত্য। মানুষ যেটা অনেক বড় থাকে, 10-12 ফুট লম্বা বা আরো 20 ফুট লম্বা, সেটাকে বলে দৈত্য, জায়ান্ট সেল। জায়ান্ট মানে বলে আসলে নাই, অনেকে অন্ধকারের মধ্যে দেখে, যেখানে গুটগুটি অন্ধকার, ভয় বেশি, ঝোপঝাড় বেশি, সেখানে অনেকে বলে আমি দেখছি এরা নাকি অনেক বড় বড় দাঁত, হিহি করে হাসে। Giant cell may attain diameter of 40 to 50 micrometer. RBC diameter হলো 7, আর এই giant cell diameter হলো 40 to 50 micrometer. They comprise a large mass of cytoplasm containing 20 or more small nuclei arranged either peripherally, that is Langhans type giant cell, or haphazardly foreign body type giant cell. They are formed by fusion of epithelial cell. Short note আছে giant cell সম্বন্ধে লিখবা। Types of granuloma, immune granuloma আছে, foreign body type granuloma আছে। Immune granuloma, 2 factors determine the formation of immune granuloma: presence of indigestible particle or organism, যেমন টিউবারকুল বেসিলাই। টিউবারকুল বেসিটা হজম করতে পারে না সেলে, ওই ম্যাক্রোফেজে, তখন এটা থেকে যায় indigestible particle হিসাবে। T cell mediated immunity to the inciting agent, কি জন্য হয়? Product of activated T lymphocyte, principally interferon, are important in transforming macrophage into epithelial cell. Macrophage কে epithelial cell এ ট্রান্সফর্ম করতে ইন্টারফেরন লাগে, এটা অনেক সময় প্রশ্ন করে। and multinucleated giant cell তৈরি করতে এই ইন্টারফেরন লাগে। টিউবারকুল হিসাবে একটা শর্ট নোট আসে। টিউবারকুল কি? In tuberculosis, the granuloma is referred to as tubercle. It is characterized by the presence of central caseation necrosis. Necrosis পড়েছিলাম সেটা, caseation necrosis, surrounded by epithelial cell, fibroblast, and lymphocyte, and presence of Langhans type giant cell. এই সুন্দর caseation necrosis থাকবে, epithelial cells থাকবে, fibroblast থাকবে, আর
ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল থাকলে তার নাম হলো টিউবারকুলোসিস। এই যে এইখানে দেখো এই নিউক্লিয়াস গুলা যে নীল নীল দেখা যাচ্ছে, নীল নীল নিউক্লিয়াস অনেক দূরে দূরে, এই দূরে দূরে থাকার মানে হলো এগুলো ইপিথেলিয়াল সেল। আর এইখানে একটা বিরাট সেল দেখতে পাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 30 40টা নিউক্লিয়াস আছে, হর্সশু শেপেড অ্যারেঞ্জমেন্ট আছে এইটুকু সাইটোপ্লাজম। এটা নাম হলো ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল। এইগুলি লিম্ফোসাইট, কারণ খুব কাছাকাছি নিউক্লিয়াস আছে। এটা হেমাটোক্সিলিন এবং ইনসুলিন দিয়ে স্টেন করা হয়েছে। এইটা আছে, এটাও গ্রানুলোমা। এইগুলি লিম্ফোসাইট, এইগুলি গ্রানুলোমা, দূরে দূরে আছে। আর পিঙ্ক কালার দেখা যাচ্ছে যেহেতু এরা সাইটোপ্লাজম বেশি। কিন্তু এখানে কোনো ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল নাই। আছে আছে এই যে ল্যাংহ্যান্স টাইপ জায়ান্ট সেল আছে, কিন্তু কেজিএসন নেক্রোসিস নাই। কেজিএসন নেক্রোসিস নাই, আগেরটায় আছে এই যে অ্যামরফাস গ্রানুলার ইসনোফিলিক ডেব্রিস। এখানে সার্কোইডোসিসে এই যে জায়ান্ট সেল আছে, এর নাম আছে সার্কোইডোসিস। লিম্ফেটিক ইনফ্লামেশন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি। এখন এতক্ষণ ব্লাড ভেসেলের কথা বললাম, তারপরে ব্লাড ভেসেলের যে সেলগুলো তাদের কথা বললাম ইনফ্লামেশনে, কিন্তু লিম্ফেটিক কে কি রোল আছে? lymph flow inflammation increase and helps a drainage of the edematous fluid from the extravascular space. As the junction of the lymphatics are loose, lymphatic fluid eventually equilibrate with the extravascular fluid. Leukocyte and cell debris also finds their ways into lymph node. সেগুলো বড় বড়, সেগুলো এই এতে ঢুকে যায়, লিম্ফেটিক্সে ঢুকে এবং সেটা লিম্ফ নোডে চলে যায়। In severe injuries, the drainage may transport the offending agent. Lymphatics may be secondary inflamed. Lymphangitis হবে তখন, inflammation of the lymphatic channel হবে lymphangitis, as may the draining lymph node or lymphadenitis. The nodal engorgement is enlargement. Nodal enlargement is usually caused by hyperplasia of the lymphoid follicle. তখন ওই যে ড্রেনিং যে লিম্ফ নোড আছে সেগুলো বড় হবে, হাইপারপ্লাসিয়া, ওই লিম্ফ নোড হাইপারপ্লাসিয়া হবে ওই লিম্ফোসাইট গুলা। অলসো বাই হাইপারপ্লাসিয়া অফ ফ্যাগোসাইটিক সেলস, হিস্টোসাইট গুলাও hyperplasia lining the sinuses of the lymph node. Then the nodal histologic changes is termed reactive or inflammatory lymphadenitis. Lymphadenitis হইতে পারে reactive হয়ে আশেপাশে inflammation. In some instances, lymphatics causes spread of infection and organism may gain access to the vascular circulation, thus inducing a bacteremia. Blood vessel চলে গেল ব্যাকটেরিয়া, তার নাম হলো ব্যাকটেরিয়া হইতে পারে। The phagocytic cell of the liver, spleen and bone marrow constitute the next line of defense. But in the massive infection, bacteria sit in distant tissue of the body. Distant tissue of the body তে ব্যাকটেরিয়া বসে পড়ে। যদি লিভারে থেকে ট্যাকল না করতে পারে, স্প্লিনে ট্যাকল না করতে পারে, the heart valve, meninges, kidney and joints এ গিয়ে বাসা বাঁধবে। Favored site of implantation for blood-borne organism, and in such a fashion, endocarditis, meningitis, renal abscess and septic arthritis may develop. Systemic effect of inflammation. Inflammation হলো আঙ্গুলে বা অ্যাপেন্ডিক্সে, তাহলে সিস্টেমে কি সমস্যা হবে? একটা হলো ফিভার হবে, জ্বর হবে, অ্যাকুট ফেজ রিঅ্যাকশন হবে, যেমন somnolence মানে ঘুম ঘুম ভাব থাকবে, অ্যানোরেক্সিয়া ক্ষুধামন্দ থাকবে, মেলে শরীর মেজমেজ করবে, হাইপারটেনশন থাকবে, হাইপোটেনশন প্রেসার কমে যাবে, ব্লাড প্রেসার ইনক্রিজ, পালস হবে, রাইগর হবে, শিভারিং, শরীর কাঁপবে, আর চিলস, সার্চ ফর ওয়ার্ম মানে সে কাপড় খুঁজবে, শরীর ঢাকার জন্য কাঁথা খুঁজবে, কম্বল খুঁজবে, আর কিছু না থাকলে নিজের কাপড়ই টান্দা উপর দিকে তুলে
গায়ে দিবে আর কি, ছেলেরা এরকম করতে পারে। হ্যাঁ, লুঙ্গিটা একটু উপর দিকে উঠে গায়ে দিল, এর হলো তার চিজ মানে চার্জ অফ ওয়ান ক্লথ। Synthesis of acute phase protein by liver including C-reactive protein, দেখবা যে C-reactive protein acute inflammation হলো কিনা দেখা গেল C-reactive protein করে serum amyloid A করে, serum amyloid P করে এগুলি। আর a variety of changes in peripheral blood পেলে অনেক চেঞ্জ হয় ইনফ্লামেশনে, সেটা হলো। আর টেম্পারেচার বাড়ে, জ্বর ওঠে, আর সাইটোকাইন প্লে রোল ইন দি সিগন্যালিং অফ ফিভার করে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 এটা জ্বর আসে। পেরিফেরাল সাইটোকাইন সিগন্যালস দি ব্রেন থ্রু দি 4 মেকানিজম, ব্রেনে কি হয়ে যায় এখানে লিখছে, আমি একটু শেষ করে জন্য যাই। আর লিউকোসাইটোসিস হয় অ্যাকুট ইনফ্লামেশনে, সাধারণত অ্যাকুট ইনফেকশনে নিউট্রোফিল বাড়ে, নিউট্রোফিল লিউকোসাইটোসিস, ক্রনিক ইনফ্লামেশনে লিউকোসাইট বাড়ে, ভাইরাস ইনফেকশনে লিউকোসাইট বাড়ে। এটা সংক্ষেপে শেষ করলাম। আর লিউকোপেনিয়া হয়, টাইফয়েড ফিভারে লিউকোপেনিয়া হয়, টিউবারকুলোসিসে লিউকোপেনিয়া হয়, রিকেটশিয়াতে এবং সার্টেন প্রোটোজোয়াল ইনফেকশনে হয়। আর কনসিকুয়েন্সেস অফ অর ডিফেক্ট অফ এক্সেসিভ, যদি ইনফ্লামেশন বেশি হয়ে যায় তাহলে কি হয়, ডিফেক্ট হলে ইনক্রিজ সাসেপ্টিবল টু ইনফেকশন আর ডিলেড ওন হিলিং হয়। আর এক্সেসিভ ইনফ্লামেশন হয় অ্যাথেরোস্ক্লেরোসিস, মেনি ক্রনিক ইনফেকশনে এক্সেস ইনফ্লামেশন হলে। তো শেষের দিকে তাড়াতাড়ি করলাম, আমার সময় শেষ হয়ে গেছে, আরো কাজ আছে আমার 9:05। আমরা মোটামুটি ইনফ্লামেশন শেষ করলাম। ইনফ্লামেশনে আমাদের মজারই ছিল যে ইনফ্লামেশনের খারাপ দিক, বেনিফিশিয়াল ইফেক্ট কি, হার্মফুল ইফেক্ট কি, ইনফ্লামেশনের কি কি রিয়াকশন হয়, ভাস্কুলার রিয়াকশন, ভাস্কুলার ক্যালিভারের হয়, তারপরে ওই যে পারমিউরিটির হয় এগুলি, তারে ইনফ্লামেশনের মেডিয়েটর কি কি ছিল এগুলা, তারপরে ওই ক্রনিক ইনফ্লামেশন কিভাবে হয়, ক্রনিক ইনফ্লামেটরি সেল কি কি আছে, কোন সেলের কি ফাংশন, তারপরে গ্রানুলার ইনফ্লামেশন, এইভাবে শেষ করলাম। খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে জানতে হবে। এই চ্যাপ্টারটা জানলে পরে অন্যান্য চ্যাপ্টার ইজি হয়ে যাবে। আজকে শেষ করছি। তোমরা যদি চাও আমি নেক্সট ক্লাস নেব হেমোডাইনামিক ডিসঅর্ডার, যদি চাও। তোমরা যদি কিছু বলতে চাও বলে শেষ করো। আর আমার ওয়েবসাইট, ইউটিউব ফলো করবে, ইউটিউবে আমি লেকচার দেই। এছাড়াও স্বাস্থ্য কথা নামে একটা সিরিজ আছে ইউটিউবে দেই। আমার ওটা খুঁজে বের করতে সমস্যা হলে আমার ওয়েবসাইটে talukdarbd.com এগুলি এমবেড করা আছে। স্বাস্থ্য কথা, সহজ স্বাস্থ্য কথা, এটা তোমরা জনগণের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে বোঝাবে তাদেরকে, এই স্কিলনেস ডেভেলপ করবে যদি তোমরা ওটা দেখো। আর যখন যেটা আইটেম থাকে তখন আমার ওয়েবসাইটে ঢুকে সেখানে এমবেড করা আছে লেকচার, এগুলি জেনারেল প্যাথোলজি সবই দেওয়া আছে, আর সিস্টেমিক প্যাথোলজি কিছু দেওয়া আছে, আস্তে আস্তে আরো দেবো। শেষ করো তোমরা একজনে কিছু বলি, ইচ্ছা করলে সবাই একযোগ আনমিউট করো, একযোগ আনমিউট। ধন্যবাদ স্যার আজকে এত সুন্দর একটি সেশন নেওয়ার জন্য। অবশ্যই স্যার আমরা আপনার লেকচারের জন্য আরো অপেক্ষা করব। ধন্যবাদ। তাহলে করলেও আমি সেই 8টার সময় প্রতি শুক্রবারে চেষ্টা করবো ওই টাইমে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জেনেসিস ইউনিভার্সিটিকে, ধন্যবাদ অনলাইন ইউনিভার্সিটিকে আমাকে ইনভাইট করার জন্য। থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ এত সুন্দর ক্লাসের জন্য স্যার। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার এত মূল্যবান সময়গুলো আমাদের জন্য দিয়েছেন। আমরা আশা করব যে প্রতি শুক্রবারে আপনার এরকম ক্লাসগুলো আমরা পাবো ইনশাআল্লাহ। জি স্যার, আপনার ক্লাস চাই আমরা। তাসকিরা, তারপরে আব্দুল্লাহ খান, রাচি, জুনাইদ, নাইমা, স্বর্ণালী, আকাশ, তারপরে কি লিখলাম, ফারহাত লামিয়া। ছোট করে নাম লিখো তাহলে সহজে পড়া যেত।
রিদওয়ানা আফরিন, রিফাত হোসেন, সবাইকে ধন্যবাদ। আরো আছে মানে এইদিকে। ঠিক আছে, ধন্যবাদ। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।